পরিবর্তনের এই সময়ে আমরা বলতে চাই, শুনতে চাই সময়ের কথা, প্রয়োজনের কথা, মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আমাদের আয়োজন এখন কি চাই। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় যারা চোখ রাখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আয়োজনের সঙ্গে আছি আমি দীপ্তি চৌধুরী। গণমাধ্যম এই শব্দটি শুনলেই আসলে বোঝা যায় মানুষ বা জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর। জনগণ তাদের নানা আশা আকাঙ্ক্ষা রাখে গণমাধ্যমের প্রতি সঠিক খবরটি এবং বস্তুনিষ্ঠ সংবাদটি জানার জন্য। ঠিক তেমনি গণমাধ্যমও তাদের কাজ যদি সঠিকভাবে পালন করতে চান তাহলে জনগণের সহযোগিতা তাদের একান্ত প্রয়োজন। বাংলাদেশও বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে পিছিয়ে নেই। তবে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ আছে সেটিও আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে বিভিন্ন মিডিয়া হাউসে নানা সময়ে যে হামলা হয়েছে সেটি সত্যি ভীষণ অনাকাঙ্ক্ষিত। গত 19শে আগস্ট আমরা দেখেছি ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদপত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সানের কার্যালয়ে আক্রমণ হয়েছে। রেডিও ক্যাপিটাল, টিভি স্টেশন, নিউজ 24 সহ বিভিন্ন গণমাধ্যমের অফিস ব্যাপকভাবে ভাঙচুর হয়েছে এবং এই হামলার সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সংবাদকর্মী এবং তাদের নিরাপত্তা কর্মীরা আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। নিন্দা জানিয়েছেন বিএনপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সবাই গণমাধ্যমকে নির্বিঘ্নে ও নিরাপদে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং কাজ করতে দেয়ার আহ্বানটিও তাদের কথার মধ্যে ছিল। আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি গণমাধ্যমে হামলা আর নয়। আজকে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে 3 জন অতিথি রয়েছেন, তাদেরকে স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক মফিজুর রহমান, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব সোহরাব হাসান, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান, স্বাগত আপনাকে। গত 5ই আগস্ট সরকার পতনের পর আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম যেমন 71 টেলিভিশন, এটিএন নিউজ, সময় টিভি, মাই টিভি এবং গান বাংলার টেলিভিশনে আক্রমণ হয়েছে ভাঙচুর। ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের শিকার হয়েছিল এই সকল টিভি স্টেশন। তখন অনেকেই মনে করেছেন প্রথম গণজোয়ারের যে ধাক্কা তার ফলে এই ধরনের হামলা হয়েছে। তবে শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের সকল আক্রমণ বা হামলার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে কেন এই ঘটনার এতদিন পর, প্রায় 2 সপ্তাহ পর এই ধরনের হামলা হলো মিডিয়া হাউসে, সেই সম্পর্কে তাদের কি মতামত? আমি একটু লুৎফর রহমান আপনার কাছে জানতে চাই, এই যে বিজয়ের 2 সপ্তাহ পরে এই হামলা, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? অভ্যুত্থানের পরবর্তী সময়গুলো বেশ এলোমেলো ছিল প্রথম কয়েকদিন। সে সময়ে আসলে বিক্ষুব্ধ জনতা নানা জায়গায় হামলা করেছে। আমরা শুরু থেকেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলে আসছি যে এই হামলাটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা সকলেই এই হামলার প্রতিবাদ করেছে এবং এই অভ্যুত্থানের 2 সপ্তাহ পরে যে ঘটনাটি ঘটেছে নিউজ 24-এ বা আরও তাদের সংশ্লিষ্ট যে মিডিয়া হাউসগুলো, এই হামলা পরবর্তী সময়ে কিন্তু তৎক্ষণাৎ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যে সমন্বয়ক তরি, সে কিন্তু পরিদর্শনে গিয়েছিল এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সে বলেছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এটা যারা করেছে
তারা সাধারণ ছাত্র জনতার প্রতিনিধিত্ব করে না। এটা হতে পারে পূর্বশত্রুতা অথবা ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে, এটার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আপনাদের অবস্থান তাহলে একেবারে পরিষ্কার। সোহরাব হাসান, আপনার কাছে যদি জানতে চাই এই ধরনের মিডিয়া হাউসের উপর হামলাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে যে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্রের সঙ্গে হামলা মানে কি বলে, এটি পরস্পর বিরোধী। গণতন্ত্র থাকলে হামলা থাকবে না, আর হামলা থাকলে গণতন্ত্র থাকবে না বা গণতন্ত্র হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র গণ আন্দোলন যে উদ্দেশ্যে এই আন্দোলনটি হয়েছে, বিদায়ী সরকারকে বিদায় দিয়েছে, তার উদ্দেশ্যই ছিল দেশে একটি ন্যায়সঙ্গত সমাজ তৈরি করা, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। সুতরাং আর সেখানে এই ধরনের হামলা হওয়ার কথা না। তরুণ বন্ধু আমাদের আন্দোলনের নেতৃত্বকারী, তিনি বললেন লুৎফর যে তারা এই হামলার সাথে জড়িত না, বা তারা কেউ হামলাকে সমর্থনও করে না। তাহলে কারা করেছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তাদের দায়িত্ব। একটা প্রতিষ্ঠান একই সঙ্গে এসব ঘটনা, এই যে পট পরিবর্তন, আমাদেরও কিন্তু বোধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে গণমাধ্যমকে কিন্তু গণমাধ্যম হতে হবে, গণমাধ্যম জনগণের হতে হবে, এবং জনগণ মানে নানা মত, নানা পথের মানুষের সেখানে বক্তব্য থাকতে হবে, কণ্ঠ থাকতে হবে, এবং তাদের ভাষা সেটি প্রকাশ পাবে। এখন গণমাধ্যম যখন গণমাধ্যম থাকে না, কোনো পক্ষের কোনো মতের সমর্থক হয়ে যায় এবং অন্য মতকে বাধা দেয়, তখন কিন্তু সমস্যাটা তৈরি হয়। প্রথমত হচ্ছে যে হামলাগুলো নিন্দনীয়, হামলার কখনোই কোনোভাবেই কাম্য নয়। আইনি প্রক্রিয়া আছে। যদি কেউ মনে করেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো গণমাধ্যম দ্বারা, তিনি আইনের আশ্রয় নেবেন। এখন সেখানেও প্রশ্ন, আইনের আশ্রয় নিলে বিগত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে, বিশেষ করে রাজনৈতিক সরকারগুলোর আমলে আইনের আশ্রয় নিয়েও প্রতিকার পাওয়া যেত না, সুবিচার পাওয়া যায় না। সুতরাং মানুষের ওই ক্ষোভটা থেকে যায়, যেহেতু আমি আইনি পথে সুবিচার পাবো না, সুতরাং এক ধরনের জনরোষ বা এক ধরনের বিক্ষোভ বা বেআইনি পথেই তারা প্রতিকারটা খুঁজে। প্রথম এই হামলা, এই আক্রমণ, ভাঙচুর, যে কোনো, শুধু গণমাধ্যম না, বন্ধ করার প্রথম আমাদের মানে কৌশল হবে, আমাদের অবলম্বন হবে যে আমরা গণমাধ্যমকে গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করব, আর আইনি প্রতিকারটা পাওয়া যাবে। ভয়ের সংস্কৃতি থাকবে না, নির্ভয়ে কথা বলতে পারবো, এবং নির্ভয়ে কথাটা সেই গণমাধ্যম তুলে ধরবে। আমি জনাব মফিজুর রহমান, আপনার কাছে একটুখানি আসতে চাই যে এই যে ঘটনা, মিডিয়া হাউসে হামলা, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে না, বিষয়টি দেখেন যে গণমাধ্যম আপনার আমাদের সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা একটি ইম্পর্টেন্ট আপনার ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনের দায়িত্ব যেমন আছে, আবার এই ইনস্টিটিউশনটি আমাদের সর্বাত্মক সামাজিক ব্যবস্থায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ভূমিকাটি পালন করতে গিয়ে আপনার যেটি সৌরভ কিছুক্ষণ আগে বলছিলেন যে গণমাধ্যমকে গণমাধ্যম হয়ে ওঠা, আনফর্চুনেটলি আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনার ডেভেলপিং কান্ট্রিগুলোতে গণমাধ্যম অনেক সময় ক্লাস মিডিয়াম হয়ে যায়। গণমাধ্যম অনেক সময় তার যে গণমাধ্যমের যে নীতিনৈতিকতা, এথিক্স, যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো আলোকে তাদের যে আপনার প্রফেশনাল এক্সারসাইজ হওয়ার কথা, সেগুলো হয়ে ওঠে না। দুটো বিষয় এখানকার পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। একটি হচ্ছে আমরা বলি কি যে গণমাধ্যমের ফার্স্ট অবলিগেশন টু দি ট্রুথ, সত্যের প্রতি তাদের একনিষ্ঠ একটা থাকতে হবে, কনভিকশন থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে গণমাধ্যম হ্যাজ টু বি লয়াল টু দি সিটিজেন্স, নট লয়াল টু দ্য ওনার্স, নট লয়াল টু দ্য গভর্নমেন্ট, নট লয়াল টু এনি আদার পাওয়ার স্ট্রাকচার। সেটা হতে হবে আপনার লয়াল টু দি সিটিজেন্স। এখন এই দুটো ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে যদি আপনি আমাদের যে গণমাধ্যম ব্যবস্থাকে যদি আলোচনা করেন, বিশ্লেষণ করেন, আপনি দেখবেন এখানে অনেক ধরনের ব্যত্যয় আছে। তো সেই ব্যত্যয়গুলো যেমন থাকে, একটা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের তো বিভিন্ন ট্রায়াল অ্যান্ড এরর এর মধ্য দিয়েই যায়।
আপনি দেখবেন যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে ফ্রিডম ইন্ডেক্স, সেখানে কিন্তু আমাদের গণমাধ্যম ব্যবস্থায় আমরা অনেক পিছিয়ে আছি। তো এগুলোর জন্য কিন্তু বিভিন্ন বিষয়ই রেসপন্সিবল। এখানে হয়তো একদিক থেকে কোনো একটি কম্পোনেন্টকে দায়ী করা যাবে না, অনেক ধরনের বিষয় থাকে। কিন্তু তারপরেও ডিসপাইট অল দি লিমিটেশনস, গণমাধ্যম, আমাদের যে নাগরিক সমাজ আছে, আমাদের যে রাষ্ট্র পরিচালনা যারা থাকেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন, পরিচালনা করেন, এবং আমরা ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে সবার জন্য কিন্তু গণমাধ্যম একটি ক্যাটালিস্টিক রোল পালন করে। অতএব গণমাধ্যমের সেফটি অ্যান্ড সিকিউরিটি খুব ইম্পর্ট্যান্ট, এটা সবার জন্যই। বৃহত্তর অর্থে একটি গণতান্ত্রিক ট্রানজিশন, ডেমোক্রেটিক ট্রানজিশন বলেন বা মানুষের ওয়েলবিং বলেন, এবং মানুষের তথ্য প্রাপ্তি তো খুবই ইম্পর্টেন্ট না? তথ্য প্রাপ্তি যদি সঠিকভাবে আমি না পাই, তাহলে তো আমি আমার এভরিডে লাইফের ডিসিশন মেকিং আমি করতে পারবো না। আমি একটুখানি লুৎফর রহমান আপনার কাছে আসতে চাই, কারণটা নিয়ে আপনি ছোট্ট করে বলছিলেন যে হয়তো কোনো বিদ্বেষ থেকে। সেই জায়গায় যদি বলি যে অনেকেই মনে করেছেন আপনার মতো যে ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা হয়তো অন্য কোনো কারণে বা কর্মচারীদের অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে এই হামলাটি হয়েছে। কিন্তু আপনি যদি মানে সূক্ষ্মভাবে খেয়াল করেন যে বসুন্ধরা গ্রুপের কথাই যদি আমরা বলি, তার অন্য কোনো ব্যবসা বা বাণিজ্য প্রতিষ্ঠানে কিন্তু এই হামলা হয়নি, হামলা হয়েছে গণমাধ্যমে। এবং কারণ যেটাই হোক, দিন শেষে হামলা যেহেতু তাদের উপর হয়েছে, মিডিয়া হাউসে, সেই জায়গায় আপনার কি মনে হয় আসলে কারণটা কি হতে পারে? অন্য ব্যবসা প্রতিষ্ঠান না হয়ে কেন গণমাধ্যম? আমি মনে করি যে কারণটা খোঁজা খুব সহজ। কারণ হচ্ছে বিগত সরকারের সময়ে গণমাধ্যমের যে ভূমিকা ছিল, তো স্বাভাবিকভাবে একটা জনমত তৈরি হয়ে আছে যে গণমাধ্যমের বিরুদ্ধে এক ধরনের জনরোষ ওই জায়গাকেই আমার মনে হয় টার্গেট করেছে। অন্যান্য শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে বসুন্ধরা গ্রুপের, সেটার প্রতি আসলে টার্গেট করা যায় না, কারণ সেখানে জনমত বা ওই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। তো গণমাধ্যমকে টার্গেট করার এটা একটা প্রধানতম কারণ, যে যেহেতু তারা এক ধরনের আমি মনে করি পরিস্থিতির কারণে হোক, মালিক পক্ষের চাপেই হোক, এক ধরনের গণবিরোধী অবস্থানে ছিল এই গণমাধ্যমগুলো। সেই জায়গা থেকে টার্গেট করাটা আমার মনে হয় সহজ হয়েছে এই জায়গা থেকে। এখন এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি সৌরভ ভাই যেটা বললেন যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন দায়িত্ব এই জায়গাগুলোতে কারা আসলে আক্রমণ চালাচ্ছে বা কারা পরিস্থিতিকে আরও ঘোলাটে করার চেষ্টা করছে, এটাকে যদি সচেতনভাবে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়, আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। সৌরভ হাসান, আপনার কাছে আসতে চাই, যে জায়গায় আপনি শেষ করেছিলেন ঠিক সেই জায়গা থেকে, যে নানা কারণে আসলে গণমাধ্যম তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় আমাদের এই সোশ্যাল কনটেক্সটে যদি বলি, আপনার কি মনে হয় কোন কোন কারণগুলো রয়েছে? যদি সেগুলো জানি, আমরা মনে হয় এগুলো মিটিগেট করা আমাদের জন্য সহজ হবে। আমাদের সমাজকে প্রথম গণতান্ত্রিক যে মানুষ যে চিন্তা, সেটা ধারণ করতে হয়, ভিন্ন মতকে ধারণ করতে হয়। বিগত সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কেন, যে অন্য মত অবদমিত করে রেখেছে নানাভাবে, এবং গণমাধ্যমকে ব্যবহার করেছে। গণমাধ্যমের উপর হামলা কিন্তু এই ক্ষমতার পালাবদলের সময় যে হয়েছে তা না। আপনি জানেন যে বিগত সরকারে আমলে প্রথম আলো, ডেইলি স্টার কতবার আক্রমণের মুখে পড়েছে, এবং সেটি কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে। এবং গণমাধ্যমের বিরুদ্ধে আমাদের শিক্ষক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী তারা প্রথম আলো বন্ধ করার জন্য বিবৃতি দিয়েছেন, মানববন্ধন করেছেন, সেটাও তো হামলা। প্রথম আলো একটি খবর ছাপা হয়েছিল যে একজন দিনমজুর, তিনি বলেছিলেন আমার তো চাল ডালের স্বাধীনতা দরকার। এটি কি কোনো সরকারের বিরুদ্ধে, এটি কি জনরোষ তৈরি করার মতো ঘটনা হতে পারে? হতে পারে না। যে কোনো একজন সেই খবরটিকে কেন্দ্র করে, এবং তাও কিন্তু শুধু অনলাইনে প্রকাশিত হয়েছিল, সেই খবরটিকে কেন্দ্র করে কিন্তু প্রথম আলো বন্ধ করার দাবি উঠেছিল। সুতরাং অসহিষ্ণুতা আমাদের সমাজে একটা কিন্তু বড় যে সমাজে গণতন্ত্র থাকতে হলে যেমন গণমাধ্যম থাকতে হয়, আবার গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে তখনই যখন সমাজে সহিষ্ণুতা, সমাজে পরমতকে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়। সেটি যখন না হয়, তখন কিন্তু এই নানা রকম, এখন যেমন এক ধরনের যেটি লুৎফর রহমান বললেন যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, তো ক্ষোভ প্রকাশের ভাষাটা কি? ক্ষোভ প্রকাশ যদি
আমাকে যেভাবে আক্রমণ করেছে আমি যদি পাল্টা আক্রমণ করি, সেটি যদি ক্ষোভের বহিঃপ্রকাশ হয়, তাহলে তো সভ্য সমাজ হবে না, এর কোনো শেষ হবে না। তাহলে যার ক্ষমতা আছে বেশি, যার শক্তি আছে বেশি, সেই জয়ী হবে। তা আমরা তো চাই, আপনার অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে এখন কি চাই, কিন্তু এর চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এখন কি চাই না। আমরা হামলা চাই না, আমরা পরমতের বিরুদ্ধে রোষ চাই না। আমরা যে অভিযোগগুলো বিগত সরকারের আমলে ছিল, যে কণ্ঠ রোধের চেষ্টা, আমরা সেই কণ্ঠ রোধের চেষ্টাটা রহিত হবে সেটা চাই। আমরা চাই যে ভিন্ন মতকে, এর মধ্যে একজন সমন্বয়ক বলছিলেন শুধু মত প্রকাশ নয়, দ্বিমত করার স্বাধীনতা থাকতে হবে। তো এই দ্বিমত করার স্বাধীনতা হচ্ছে যেমন যে কোনো বিষয়ে, যেমন গতকালের এই ঘটনাটা বলি, এইচএসসি পরীক্ষা ছাত্রদের একটি দল সচিবালয়ে যেয়ে এক ধরনের কি বলে মানে প্রচণ্ড চাপের মুখে এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে। যে পরীক্ষাগুলো সামনে হওয়ার কথা সেগুলো বাতিল করতে বাধ্য। এর মধ্যে কিন্তু এই শিক্ষার্থী যারা আন্দোলন করেছেন তারাই বলছে যে এই সিদ্ধান্তটিকে আমরা যৌক্তিক মনে করি না, কিন্তু সরকার কিন্তু বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে। এখন যদি কেউ মনে করে যে এটি যৌক্তিক না, এটি ঠিক হয়নি, এটি যদি কোনো গণমাধ্যম লিখে, কোনো গণমাধ্যম এর পাল্টা যুক্তি দেয় কেন ঠিক নয়, তাহলে যদি এই যে শিক্ষার্থীরা এটা বাধ্য করেছে যে পরীক্ষা বাতিল করতে, তারা যদি ওই গণমাধ্যমকে আবার আক্রমণের লক্ষ্যবস্তু করে, তাহলে গণতন্ত্র হবে না। তাহলে এক স্বৈরতন্ত্র থেকে আমরা আরেক স্বৈরতন্ত্রের দিকে, আরেক স্বেচ্ছাচারীর দিকে যাচ্ছি কিনা, বা এটি ভীষণ ভাবার বিষয়। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। জনাব মফিজুর রহমান, আপনার কাছে আসতে যাচ্ছি। নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছিলাম, গণমাধ্যমের নিরাপত্তা আসলে আমরা কিভাবে দিতে পারি? না, নিরাপত্তা তো আপনার বিষয়টি হচ্ছে যে আপনি যে প্রফেশনাল এক্সারসাইজ সেটা কিভাবে আপনি করেন, সেটাই কিন্তু আপনার প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। আমি গণমাধ্যমগুলোর কথাই বলছি। হ্যাঁ, একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছে, তা ঠিক আছে, যে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, ল এনফোর্সিং এজেন্সির যারা আছেন, তারা যেমন সার্বিকভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের আলোকে নিরাপত্তার বিষয়টি দেখবেন, কিন্তু আমরা যারা সংবাদকর্মী হিসাবে কর্মরত আছি, গণমাধ্যমগুলো যেভাবে কাজ করছে, তাদের নিজস্ব এক্সারসাইজের মধ্য দিয়ে কিন্তু তাদের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করতে হয়। যেটা আমি আবার বলছি যে সেটা হচ্ছে যে আপনি যদি সত্যের প্রতি আপনি যদি অনুরাগ থাকে, আপনি যদি অবজেক্টিভলি রিপোর্ট করেন, আপনি যদি ঠিক সেখানে বায়াস না হন, আপনি যদি, আমাদের সাম্প্রতিক অনেক এক্সারসাইজ তো আমাদেরকে এই সমস্ত প্রশ্নগুলো সামনে নিয়ে আসছে, তো সেই বিষয়গুলো কিন্তু এনশিওর করতে হবে। সেই বিষয়গুলো এনশিওর করতে গিয়ে আপনাকে মাল্টিপল পার্সপেক্টিভ, হ্যাঁ, সেই বিষয়গুলোকে আপনাকে আনতে হবে, এবং ট্রু গণমাধ্যম হয়ে ওঠার কোনো বিকল্প নাই আসলে। এখন আপনার এবং গণমাধ্যমের যে প্রাতিষ্ঠানিক যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু আমাদের যে সবাইকে উপলব্ধি করতে হবে, যে গণমাধ্যমকে ইজি টার্গেট করা, বা গণমাধ্যম যদি কোনোভাবে কোনো ইন্টারেস্টের কনফ্লিক্ট হওয়ার কারণে যদি কোনো দিকের টার্গেটে পরিণত হয়, সেটা কিন্তু তাদের জন্য আসলে ঠিক হবে না। এই কারণে কিন্তু আলটিমেটলি যেহেতু গণমাধ্যম তার তথ্য প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে, কনভে করার মধ্য দিয়ে আমাদের সবাইকেই তো উপকৃত করেন, তো সেই জায়গা থেকে আপনাকে রাষ্ট্রীয় জায়গা থেকে, পরিচালনার জায়গা থেকে দেখা যাচ্ছে, গণমাধ্যম প্রতিষ্ঠানের যারা মালিক আছেন তাদের দিক থেকেও দেখা যাচ্ছে। আর আমি সবচেয়ে বেশি বলবো যে আসলে গণমাধ্যম কর্মী তারা যদি ল অ্যান্ড এথিক্স, তারা যদি সাংবাদিকতার যে উৎকর্ষ জন্য যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো দ্বারা যদি উদ্বুদ্ধ হন, তাহলে তারা নিজের নিরাপত্তার বিষয়টি, প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সেখানে কিন্তু আসলে খুব বেশি। আমি একটু উদাহরণ দিই আপনাকে, যে সেটা যেমন দেখেন 17th সেঞ্চুরিতে যদি যান, 18th সেঞ্চুরিতে যখন আসলে আপনার আমেরিকান জার্নালিজম খুব কিন্তু পার্টিজান জার্নালিজম ছিল, তখন ইয়েলো প্রেস, তখন কিন্তু প্রোপাগান্ডা, তখন কিন্তু আপনার একেবারেই ব্যবসায়িক জায়গা থেকে এক ব্যবসা প্রতিষ্ঠানকে বসিয়ে দেওয়ার জন্য যাচ্ছে তাই গসিপ, এই সমস্ত স্টোরিতে পরিপূর্ণ ছিল। জোসেফ পুলিৎজার যখন আপনার এই সমস্ত প্র্যাকটিসগুলোকে সামনে রেখেই কিন্তু যে জার্নালিজম আসলে কি করবে সেই বিষয়গুলো চিন্তাভাবনা করলেন। তো সেই চিন্তাভাবনা থেকে ওনারাই আপনার মেইন মোটো যেটা জার্নালিজমের, সেটা হচ্ছে যে টু সার্ভ দ্য ট্রুথ, সেই বিষয়টি ওনারা সামনে নিয়ে আসলেন। তারপরে কিন্তু ইন্টারন্যাশনাল কনটেক্সটে আপনার জার্নালিজমের এথিক্স এই সমস্ত বিষয়গুলোর উত্থান ঘটে। তো সেই সমস্ত জায়গায় আপনার ওই এর আগে যেটি ছিল পরস্পরের
প্রতিযোগী হিসাবে টার্গেটে পরিণত হচ্ছিল। কিন্তু যখন তারা এই ম্যান্ডেটটি ইন্টারন্যাশনাল কনটেক্সটে নিয়ে আসলেন এবং এক ধরনের এথিক্স এবং প্রিন্সিপাল নিয়ে আসলেন, সেগুলোই তাদেরকে ম্যান্ডেটটাও দেয় যে আপনি যখন ওই এথিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকেন তখনই কিন্তু আপনার জার্নালিজম এক্সারসাইজ করার ম্যান্ডেট তৈরি হয়। আমরা যেমন পলিটিক্সে বলি যে আপনার ম্যান্ডেটটি কোথায়, ডেমোক্রেসি আপনাকে ম্যান্ডেট দেয়, ভোট আপনাকে ম্যান্ডেট দেয় রাষ্ট্র পরিচালনার। ঠিক জার্নালিজমে আপনি যে জার্নালিজম করবেন সেই ম্যান্ডেটটি রচিত হয় যদি আপনি প্রিন্সিপাল এবং এথিক্সের মধ্যে থাকেন। এবং আপনার নিরাপত্তার বিষয়টিও আরেকটি বিষয় এখানে আছে যে আপনার অ্যাজ এ হোল সিটিজেন যারা আছেন তাদের মধ্যেও কিন্তু আপনার যে আপনার ব্যাপারে যে পারসেপশন, সেই পারসেপশনের বিষয়টিও আছে। এখন আপনি সেই পারসেপশন যদি নেগেটিভ পারসেপশন তৈরি হয় সেটি কোত্থেকে হয়, বা পজিটিভ পারসেপশন তৈরি হয় সেটি কোত্থেকে হয়। আমি দীর্ঘমেয়াদী যে সমাজ ব্যবস্থায় আমি যে সার্ভিস দিয়ে যাচ্ছি সেই সার্ভিসই তো আমার পারসেপশন তৈরি করে। এখন আপনি যখন ওই পারসেপশনকে আপনি যদি খেয়াল করেন বা সেটাকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন জনমত অর্থাৎ বিভিন্ন মতামত যে আমাদের সমাজ ব্যবস্থায় বিদ্যমান সেই বিষয়গুলো যদি আপনি ইকুয়ালি ইম্পর্টেন্স দেন, তাহলে কিন্তু পাবলিক পারসেপশন হবে যে আপনি একটা নিউট্রাল, আপনি একটা অবজেক্টিভ গণমাধ্যম এবং আপনি সর্বাত্মকভাবে জনগণের ওয়েলবিংয়ের জন্য আপনি কথা বলছেন। আমরা একপাক্ষিকভাবে শুধু বলতে পারি না যে কোনো একটা পার্টিকুলার স্টেক হোল্ডার এই ব্যারিয়ারটি কাজ করছে। আমাদের অনেক ব্যারিয়ার আছে, কিন্তু সাংবাদিকের নিজেরও অনেক ধরনের ব্যারিয়ার আছে, সেগুলো থেকে ওভারকাম করা দরকার আছে। লুৎফর রহমান, আপনার কাছে জানতে চাই অনুষ্ঠানের নাম এখন কি চাই, গণমাধ্যমের কাছে আপনার প্রত্যাশা কিংবা এই যে মিডিয়া হাউসগুলোর উপর হামলা হয় সেই জায়গা থেকে জনগণের কাছে আপনি কি দাবি রাখবেন বা তাদের কাছে কি আহ্বান জানাবেন? আসলে প্রত্যাশার জায়গা তো অনেক বেশি, কারণ আমরা বিগত দিনে যে ধরনের বিপদের মধ্যে গিয়েছি, যেখানে আমরা গণমাধ্যম কর্মীদের যে অবস্থানে পেয়েছি, স্যার যেটি বললেন যে সবসময় ওই একপাক্ষিক যে চাপের কথা বলি, বিষয়টি তেমন না। কারণ গণমাধ্যম কর্মীদের যে বিগত সময়ের অবস্থান, আপনারা দেখবেন যে অনেকগুলো চ্যানেল কিন্তু বন্ধ করা হয়েছিল। এখানে দিগন্ত টিভি বন্ধ ছিল, চ্যানেল 1 বন্ধ ছিল, 21 টিভি বন্ধ ছিল। তো সে সময় কিন্তু ওই চ্যানেলের অজস্র মানুষ তাদের চাকরি হারিয়েছে তাদের। তো ওই সময় কিন্তু সেভাবে প্রতিবাদ করেনি বাংলাদেশের অন্যান্য গণমাধ্যম যারা, কারণ তারা ছিল সরকারের পক্ষে। স্যার যেটি বললেন যে তারা ওয়াচডগের যে জায়গাটি, সেই জায়গাটি তারা ধরে রাখতে পারেনি। সেই কারণে দেখা গিয়েছে যে সাংবাদিকদের ভেতরেই ঐক্যবদ্ধতা ছিল না। আজকে যেমন হামলাটি হয়েছে, আমরা কথা বলছি, এখন দেখা যাচ্ছে যে আমরা এক ধরনের পরিবেশটা পেয়েছি যে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার, কিন্তু সে সময় ছিল না, তারা একা ছিল। তো ওই সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধতা জরুরি ছিল, এবং আমি আশা করব সামনেও যাতে এই সাংবাদিকদের ঐক্যবদ্ধতা থাকে। সে যে সরকারই থাকুক, যে ধরনের চাপই থাকুক, আমরা তো দেখেছি যে এই চাপের মধ্যেও কিছু কিছু সংবাদ মাধ্যম চেষ্টা করেছে এবং তারা সমাজের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, বাহবা পেয়েছে। কারণ জনগণের আশা আকাঙ্ক্ষার যখন প্রতিফলন হবে তখন স্বাভাবিকভাবে জনগণ তাদের গ্রহণ করবে। তো আমি মনে করি বাংলাদেশের সংবাদ মাধ্যম যে জায়গাটি বিগত সালে যে অবস্থানটি, বিগত সময়ে যে অবস্থানটি ছিল, সেখান থেকে তারা বের হয়ে আসবে, একটা অনুকূল পরিবেশ তারা পাবে বলে আমরা আশা করছি। এটা সমাজের সকল স্তরের মানুষই তাদের পক্ষে থাকবে যদি তারা গণমানুষের সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটি হামলা যে হয় সেই জায়গাটা থেকে কি বলবেন? আর হামলা যেটি হয়েছে সেটি তো আমরা কখনোই সমর্থন করি না। আমরা স্পষ্ট ঘোষণা করেছি যে এ ধরনের হামলা আমাদের বর্তমান সরকারের যে আশা আকাঙ্ক্ষা, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার এই দেশের সকল স্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়। এই জায়গাতে গণমাধ্যম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যারা এই সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় সহযোগী হবে বলে আমি আশা করি। তো এই জায়গা থেকে আমরা তো এটা কখনোই সমর্থন করি না। আমি স্পষ্টভাবে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় সাংবাদিকদের সাথে থাকবে। ভবিষ্যতে যদি এ ধরনের হামলার ঘটনা আমরা জানতে পারি, আমরা সাংবাদিকদের পক্ষে আমরা রাজপথে নামব এবং সাংবাদিকদের জন্য যত ধরনের সুরক্ষার ব্যবস্থা করা যায় এটা আমরা রাষ্ট্রের কাছে আহ্বান করব, যাতে সাংবাদিকরা সুরক্ষিত থাকে, মিডিয়া হাউসগুলো সুরক্ষিত থাকে এবং
আগামীর যে সাংবাদিকতা সেটি যাতে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সাংবাদিকতায়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে শেষ করব। বলছিলেন যে গণমাধ্যম, আমরা পুরো আয়োজন জুড়ে আসলে গণমাধ্যমের দায়িত্বের কথা বলেছি এবং তাদের প্রতি যে আমাদের কিছু দায়িত্ব আছে সেই জায়গাটিতেও একটুখানি আলোকপাত করেছে। আপনার কাছে ওই জায়গাটিতেই শেষ করতে চাই। একজন সাংবাদিক বা একটি মিডিয়া হাউস যেন সঠিকভাবে তার দায়িত্বটি পালন করতে পারেন, সেই জায়গা থেকে সরকার বা জনগণের কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা? একজন সাংবাদিক প্রত্যাশা তো আছে। লুৎফর রহমান বললেন যে হামলার ঘটনা না ঘটে এই ব্যাপারে এক ধরনের নিশ্চয়তা তিনি দিতে চান। খুব ভালো, কিন্তু হামলা তো শুধু শারীরিক হামলা না, যে ভয়ের সংস্কৃতি যেটা বিগত সরকারে আমলে ছিল, এই সরকার পরিবর্তনের পর সেই ভয়ের সংস্কৃতিটা থাকবে না, এটি একটি নিশ্চয়তা। দ্বিমত করার সুযোগ থাকবে, যেটি বলা হয় যে ওই সরকারে আমলে ছিল না। সুতরাং এক ধরনের জবরদস্তি বা চাপিয়ে দেওয়া বিষয় নয়। গণমাধ্যমকে এই যে আমরা সাংবাদিকদের অনেক সমালোচনা করতে পারি যে তারা, কিন্তু তারা তো অনেক সময় বাধ্যও হয়েছেন যে এটি করতে, এটি বলতে, এটি লিখতে বা এটি না লিখতে। এই ধরনের পরিবেশ, অর্থাৎ সামগ্রিকভাবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে উদ্দেশ্যে এই আন্দোলনটি করেছে, জনগণের সমর্থন নিয়ে আন্দোলনটি সফল হয়েছে, একইভাবে গণমাধ্যমকে সেই পরিবেশ পরিস্থিতির মুখোমুখি না হতে হয় যেটি গত সরকারে আমলে হয়েছে বা তার আগের সরকারে আমলে। বলছি একটা পরিবর্তিত পরিবেশটি খুব জরুরি। আর যেটি অধ্যাপক মফিজুর রহমান বললেন যে প্রথম হচ্ছে গণমাধ্যম হিসাবে তার দায়িত্ব পালন করবেন, কিন্তু পরিবেশটা তৈরি করতে হবে সামগ্রিকভাবে। বিশেষ করে যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে আসবেন, তাদের আচরণ, তাদের দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের প্রতি, সেটি কিন্তু গণমাধ্যমকে সাহস দিবে না শঙ্কা বাড়াবে, এটি বা এই প্রশ্নের উত্তরের জন্য আমরা অপেক্ষায় থাকব। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর যে হামলা সেটি একটি সন্ত্রাসী হামলা, তবে গণমাধ্যমের যে মুক্ত চিন্তা, মুক্তভাবে কথা বলা, মত কিংবা দ্বিমত প্রকাশের স্বাধীনতা, সেটি নিয়ে বারবার কথা উঠেছে। আমরা জুলাই আগস্টের যে আন্দোলন সেখানেও দেখেছি আমাদের ছাত্র জনতা সেটিকেও দাবি হিসেবে রেখেছেন। আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণের যে কথা সেটি তুলে ধরতে গণমাধ্যম সমর্থ হবে, তাদের দায়িত্বটি যথাযথভাবে পালন করবেন। ঠিক তেমনি গণমাধ্যমও নিরাপত্তা পাবেন যেন তারা এই দায়িত্বটি পালন করতে পারেন। আমাদের মনে রাখতে হবে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যা বাকি তিন স্তম্ভ অর্থাৎ আইনসভা, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের কাজ যাতে যথাযথ হয় সেক্ষেত্রে পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন। তাই সকল ধরনের মিডিয়া গ্রুপের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলাকে আমরা নিন্দার চোখে দেখছি এবং তারা যাতে সঠিকভাবে তাদের কাজ করতে পারেন সেই পরিবেশ থাকবে, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে।